এখন পৌষ মাস, প্রচুর শীত, চারদিকে ঘন কুয়াশা। হাড় কাঁপানো শীতে দাদু সহ সবাই একসাথে বসে আছেন। তারা বসে এক প্রকার আড্ডা দিচ্ছেন এবং তাদের মাঝখানে কিছু কাঠের টুকরা দিয়ে আগুন জ্বালিয়েছেন, যাতে তাদের শরীরটা গরম থাকে। তবে শীতের সময় এমনভাবে আগুন জ্বালিয়ে একসাথে বসে সবাই মিলে গল্প করার মজাই আলাদা। দাদু, তুমি কি আজকে আমাদের একটা গল্প শোনাবা? কি গল্প শোনাবো তোদের? তবে এই শীতে আগুনের পাশে বসে আছি, একটা গল্প হলে ভালোই হয়, কি বলিস? হ দাদু, তুমি একবারে ঠিক কইছো। একটা গল্প কও দি, একবারে ভূতের একটা গল্প কও, যাতে শরীরের লোম দাঁড়াই যায়। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস, তাহলে তো একটা গল্প শোনানোই যায়। তবে শোন, এই ঘটনাটা বেশি আগের নয়, অল্প কিছুদিন আগের ঘটনা। দাদু, তুমি গল্পটা বলো। অনেক আগের হতে হবে এমন তো নয়, গল্পে যেন মজা থাকে, আমরা যেন একটু ভয় পাই। আমি শিমুলতলি বাজার থেকে ফিরছিলাম, তখন আনুমানিক রাত 9টা বাজে। সে সময় শীত পড়েনি যদিও, কিন্তু কেমন একটু শীত শীত লাগছিল। ও দাদু, তখন কি তোমার সাথে কেউ ছিল না? না রে, ছিল না। আমার তো শিমুলতলি বাজারে দোকান ছিল। দোকান শেষ করতে করতে প্রায় 9টা বেজে গেছিল। আর গ্রামের বাজার, বুঝেছি তো, 9টা বাজার পরে কারো কোনো খবর থাকে না, তাই একা একা আসতেছিলাম। না, শীতের সময় আজকে দোকানটা আরেকটু তাড়াতাড়ি বন্ধ করা উচিত ছিল, তাইলে আর এই শীতের ভিতরে একা একা হেঁটে যাওয়া লাগতো না, ওদের সাথে চলে যেতে পারতাম। রফিক মিয়া একা একা হাঁটছেন এবং গুনগুন করে কিছু একটা গাইছেন। যদিও সে জানতেন শিমুলতলি বাজার থেকে বাড়িতে যাওয়ার পথটা মোটেও সহজ নয়। সেখানে অনেক সময় অনেকেই অনেক কিছু দেখেছেন, তবে রফিক মিয়াও অনেক কিছুর সাক্ষীও আছেন। যাই যাই, তাড়াতাড়ি পা চালাই, বাড়িতে যেতে এখনো প্রায় 30 মিনিট সময় লাগবে। এত সময় কি হাঁটা যায়? বয়স তো আর কম হলো না, তাই এখন আর হেঁটেও যেতে পারি না। তিনি হাঁটতে লাগলেন। কিছু সময় হাঁটার পরে সে দেখলেন তার সামনে দিয়ে একটি বিড়াল ছানা দৌড়ে গেল। তেমন কিছু মনে করলেন না। এত রাতে বিড়ালের ছানা কোথা থেকে আসলো? ও মনে হয় কারো ঘরে বিড়ালে বাচ্চা দিয়েছে, বেশি হয়ে গেছিল তাই মনে হয় ফেলে দিয়ে গেছে। না, এ নিয়ে চিন্তা করার সময় নেই, চলি আমি। রফিক মিয়া ব্যাপারটি আমলে না নিয়ে সে হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে সে শুনতে পেলেন ছোট্ট একটা বাচ্চা কান্না করছে। কান্নাটা তার কানে ভেসে আসতেই সে বুঝতে পারলেন আশেপাশেও কোথাও হবে হয়তো কাঁদছেন। কিন্তু রফিক মিয়া জানতেন এই রাস্তায় এমনটা অহরহ ঘটে, তাই সে সেটাকে পাত্তা না দিয়ে হাঁটতে লাগলেন। বাপরে, এ কে কান্না করছে? মনে হচ্ছে তো একটা বাচ্চা কান্না করতেছে। এত রাতে প্রথমে বিড়াল দেখলাম, এখন একটা বাচ্চা কান্না করছে। এ কোথা থেকে আসলো এ বাচ্চা? কি জানি, দেখতেও তো পাচ্ছি না কাউকে। না, অত দেখা দিয়ে কাজ নেই, আমি সামনের দিকে চলতে থাকি। কিছু দূর যেতেই হঠাৎ করে দেখলেন তার সামনে একটা কুকুর। কুকুরটা দৌড় দিয়ে তার সামনে দিয়ে চলে গেল এবং কুকুরটা যেতেই সে বাচ্চাটার কান্নাও থেমে গেল। কি হলো ব্যাপারটা তো বুঝতেই পারলাম না। কুকুরটা না যেতেই কান্না থেমে গেল। না, এখানে আর পা ধীর করা যাবে না, পাটাকে দ্রুত চালাই।
রফিক মিয়ার বয়স এখন প্রায় 70। পা চালাতেও একটু কষ্ট হয়। না, এখন সেই আগের মতো পাটাও চলছে না। আর কি কি যে হচ্ছে, ওরে ভিতরে একটু ভয়ও লাগছে, কিন্তু কি করার। এই কথা বলতে বলতে রফিক মিয়া হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে অনেকটা পথ পেরিয়ে গিয়েছেন, আর হয়তো মিনিট 20 হাঁটলে তার বাড়ি পৌঁছে যাবেন। কিন্তু হঠাৎ করে সে থমকে দাঁড়ালেন। তিনি দেখলেন একটা বাচ্চা গুটি গুটি পায়ে তার দিকে এগিয়ে আসতে লাগলেন। এত রাতে এই বাচ্চাটা কোথা থেকে আসলো? এই মনে হয় কান্না করেছিল। বাচ্চাটা একইভাবে কাঁদতে লাগলেন এবং রফিক মিয়ার দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে আসতে লাগলেন। এসে রফিক মিয়ার সামনে দাঁড়ালেন। কি রে বাছা, তোমার বাড়ি কোথায়? তুমি এত রাতে এখানে কি করছো? সে কিছুই বলে না, শুধু কাঁদতে থাকে। কি রে, তুমি কাঁদছো কেন? একটা কিছু বলো তো, তা না হলে তোমাকে আমি কি করতে পারি বলো। সে শুধুই কাঁদছে। এইবার রফিক মিয়া কি করবেন? কিছু বুঝতে না পেরে সে বললেন, তাইলে তুমি আমার সাথে চলো, আমার বাড়িতে থেকো আজ। এরপরে সকালে তোমার বাবা মাকে খুঁজে বের করে দিয়ে দিব, চলো। রফিক মিয়ার সাথে সে কোনো কথা বলল না। রফিক মিয়া যে বাড়ির দিকে হাঁটতে লাগলেন, বাচ্চাটি তার পিছে পিছে হাঁটতে লাগলেন এবং রফিক মিয়া মাঝে মাঝে পিছন ঘুরে দেখলেন বাচ্চাটা তার পিছে পিছে আসছে এবং তার কান্নাটাও বন্ধ হয়ে গেছে। রফিক মিয়া সামনের দিকে হাঁটতে লাগলেন। কি রে বাপু, তোমার কান্নাটা যে থেমে গেল, কথা বলছো না কেন? কান্নাটা কেন থামালে? বাচ্চাটি যখন কথা বলতেছেন না, রফিক মিয়া দাঁড়ালেন। দাঁড়িয়ে পিছন ঘুরে তাকালেন, দেখলেন কান্নাও নেই, বাচ্চাটিও নেই। এটা কি হচ্ছে আমার সাথে? আর কত কি দেখবো আমি? হ্যাঁ, বিড়াল দেখলাম, কুকুর দেখলাম, এখন বাচ্চাটি গেল কোথায়? না, আমি তাড়াতাড়ি বাঁচালাই, তা না হলে মনে হয় বাড়ি ফিরতে পারবো না। ব্যাপারটা তো কিছু ভালো ঠেকছে না। রফিক মিয়া দ্রুত পা চালিয়ে বাড়িতে চলে আসলেন। এই ছিল ঘটনা, বুঝলি? তাই তোদের বলি, শোন, শিমুলতলি বাজার থেকে বেশি দেরি করে কখনোই ফিরবি না। আমি এর পর থেকে আর কখনোই অত দেরি করে ফিরিনি। আর একটু দেরি যদি ওই রাতে করতাম, তাহলে হয়তো অন্য কিছু করতে পারতো। হরে দাদু, তুমি ঠিকই কইছো। তোমার সাথে যা ঘটছে, আর একটা কিছু ঘটলে হয়তো তুমি ফিরতে পারতো না। তবে এরপরে যদি তোমার সামনে কিছু বাঁধতো, সেটাকে পেরিয়ে তুমি আসতে পারতে না। হবে হয়তো দাদু, তোদের দোয়ায় হয়তো বেঁচে গেছি। তবে এই ছিল আজকের গল্প।